এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার। নমস্কার। দৈনিক মুক্ত বাংলা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বর্ধমানের তথা বাংলার অন্যতম যোগ বিশারদ শ্রী জয়ন্ত হোর মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমরা ওনার কাছ থেকে যোগাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকে জেনে নেব। প্রথমেই আপনাকে জানতে চাইছি যে যোগাসন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা কি? যোগাসন হচ্ছে একটা স্ট্যাটিক পশ্চার, একটা নির্দিষ্ট ভঙ্গিমায় গিয়ে আমি কিছুক্ষণ থেমে থাকছি। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে ডাইনামিক, মানে সারাক্ষণ একটা গতিতে চলবে। যেমন আমি যদি মাথাটাকে ডান দিক বা দিক করি, এটা হচ্ছে একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতে ব্যায়াম, বা হাতের আঙুলগুলোকে মুঠো করছি, মেলে দিচ্ছি, সবসময় একটা মুভমেন্টের মধ্যে আছে। এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতে ব্যায়ামের প্রধান উদ্দেশ্য যেটা, আমাদের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো জয়েন্ট আছে সেই প্রতিটি জয়েন্টকে মোবিলিটি ঠিক রাখা, মানে সেগুলো যেন জড়ো হয়ে না যায়। যেমন এই যে ফ্রোজেন শোল্ডার হয়, হ্যাঁ, কেউ যদি নিয়মিত এই ধরনের ব্যায়ামগুলো করেন তাহলে তার এটা হবে না। বা অন্যান্য বিভিন্ন জয়েন্টগুলোকে ঠিক রাখা এবং তার সাথে সাথে পেশিগুলোকে মজবুত রাখা। আর যোগাসনের ক্ষেত্রে এই সব কাজই হয়, নানাভাবে হয়। ওখানে হচ্ছে স্ট্যাটিক, একভাবে আমি থেমে আছি এবং তার এফেক্ট একটু আলাদা। এই প্রসঙ্গে আমি একটু অন্যভাবে বলি। যেমন ধরুন, একভাবে থেমে থাকা, এটা অনেকের একটা ধারণা, যোগাসনে কিছু হয় না, একভাবে বসে থেকে কি হবে। কথা হচ্ছে, ধরুন একটু মোমবাতি জ্বলছে, আমি সেখানে তার উপর দিয়ে হাতটা এইভাবে নিচ্ছি, আমি কিন্তু অনেকক্ষণ এরকম করতে পারবো। কিন্তু যদি আমি এখানে একটু থেমে যাই, হাত পুড়ে যাবে। তার মানে কি, যখন আমি গতিতে আছি বা কোনো একটা মুভমেন্টে আছি তার এফেক্ট একরকম, আর যখন স্থিতিতে আছি তার এফেক্ট কিন্তু আরেক রকম। কাজে যোগাসনে কিন্তু খুব ভালো কাজ হয়, আমাদের বিভিন্ন স্নায়ু, পেশি বা বিভিন্ন সিস্টেমকে আরও অনেক সুন্দর করে তোলে। বিশেষ করে যোগাসনের ক্ষেত্রে আমাদের মনের ওপর খুব একটা সুন্দর পজিটিভ এফেক্ট আসে, মন শান্ত করতে সাহায্য করে। তাহলে কি আমরা বলতে পারি এটা একটা অন্যের পরিপূরক? হ্যাঁ, মানে যোগাসন আর খালি হাতে ব্যায়াম এই দুটো মিলিয়ে করলে জিনিসটা খুব ভালো হয়। আমরা সাধারণভাবে যেটা করাই, শুরুতে কিছু খালি হাতে ব্যায়াম করে নেওয়া হলো, করে নিয়ে তারপরে আসন। আবার অনেক ক্ষেত্রে আছে, যেমন মহারাষ্ট্রের লোনাভালায়, ওখানে যখন আমি গেছিলাম দেখলাম ওরা সরাসরি আসন অভ্যাস শুরু করে দিচ্ছে, সেখানে কিন্তু খালি হাতে ব্যায়াম বা পিটি করাচ্ছেন না। তো আমরা জিজ্ঞাসা করলাম, আমরা অনেকেই, যে পিটি কেন করাচ্ছেন না। তো ওনারা যেটা বললেন, পিটি করার যে উদ্দেশ্য আমাদের দেহের মধ্যে একটা টাইট ভাবটাকে কমানো বা একটু ফ্লেক্সিবল করা জয়েন্টগুলোকে। আমরা যদি যোগাসনকেও বেশ ধীর স্থির গতিতে করি, কোনো চাপ না দিয়ে করি, তো ওই এফেক্টটা আপনি আপনি এসে যায়। তবে সাধারণভাবে আমরা সবাই খালি হাতে ব্যায়াম করাই, তারপরে একটু রেস্ট নিয়ে আসুন, এইভাবে। আচ্ছা, যোগাসন করার জন্য নির্দিষ্ট সময় কি রাখতেই হবে? অর্থাৎ কেউ যদি যোগাসন সকালে করেন, কোনো দিন সকালে করতে পারলেন না, তাহলে কি সেই দিনটা অফ দেবেন, নাকি না অন্য সময় করে নেওয়া যেতে পারে? না, একসময় করতে পারলে নিঃসন্দেহে খুবই ভালো। তবে সকালে যিনি রোজ করেন, কোনো কারণে হলো না, বিকেলে করে নেবেন, ক্ষতি কিছু নেই, একটা সময় থাকলেই ভালো। আচ্ছা, আর এই যোগাসন করার আগে
খালি পেটে থাকা বা খাবার কোনো নিয়ম এবং যোগাসনের কতক্ষণ পরে খাবার গ্রহণ করা উচিত এ বিষয়ে কোনো নিয়ম? আমরা সাধারণভাবে যেটা বলি, কেউ যদি হালকা টিফিন করেন তার আধ ঘন্টা 40 মিনিট পরে আসন ব্যায়াম এগুলো শুরু করা যেতে পারে। কেউ যদি ভরপেট খান তাহলে অন্তত 3-4 ঘন্টা পরে, মানে এর পিছনে মূল যে জায়গাটা, আমি যখন আসন করছি তখন যেন পেটে খাবার থাকার জন্য আমার কোনো অস্বস্তি না হয়, মুভমেন্ট ফ্রি না হলো না, আমি বাবাটি পেটে চাপ লাগছে কিংবা করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, খেয়েছি বেশিক্ষণ হয়নি, এইটা যেন না হয়। আমাকে খুব ফ্রিলি করতে হবে এবং পেট খালি থাকতে হবে। এখানে আরেকটা কথা খেয়াল রাখা দরকার, খালি পেট আর খিদে পেট দুটোর মধ্যে ভুল করলে হবে না। খিদে পেট মানে যখন আমার খাদ্য দরকার শরীরের, আর খালি পেট মানে হচ্ছে আমার খাদ্য যেটা খেয়েছিলাম সেটা হজম প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, কিন্তু এই সময় হয়তো আমার খাদ্যের প্রয়োজন অতটা নেই। আমরা খালি পেটে করব, কিন্তু খিদে পেয়ে গেলে বেশিক্ষণ না করাই ভালো, খেয়ে নিতে হবে কিছু। আর সেটাও ব্যায়াম করার অন্তত 10 মিনিট পরেই খাওয়া উচিত। ব্যায়াম শেষ হলো আর খেয়ে নিলাম, এটা না করাই ভালো। কারণ আসন প্রাণায়াম বা খালি হাতে ব্যায়াম যেটাই আমরা করি, আমি ভাবছি শেষ হয়ে গেল কমপ্লিট, কিন্তু শরীরের ভেতরে তার ক্রিয়া প্রতিক্রিয়া কিছু অন্তত কিছুক্ষণ চলতে থাকে, কাজেই আমাকে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে খেতে হবে। আর এই যোগাসন শুরু করার নির্দিষ্ট কোনো বয়সসীমা আছে, অর্থাৎ কোন বয়সে শুরু করলে পরে ভালো ফল পাওয়া যায় সে বিষয়ে যদি একটু বলেন। ভালো ফল পাওয়া যায় বলতে গেলে কি, মানে যোগকে বলা হয় এটা একটা ন্যাচারাল এক্সারসাইজ, বা অন্যভাবে বলা যায় যে একটু আমাদের আজকাল পরিবেশ নিয়ে আমরা অনেক চিন্তা করি, খুব ইকো ফ্রেন্ডলি একটা সিস্টেম, শরীরচর্চার সিস্টেম। একদম বাচ্চারা খেলার ছলে অনেক কিছু করে যেগুলো আসনের মতো, হয়তো খেলার ছলে সে বজ্রাসনে বসলো, ভদ্রাসনে বসলো, নানা রকম পশ্চার করছে। মোটামুটি 3-4 বছর বয়স থেকে বাচ্চারা করতে পারে, কোনো বাধা নেই, অসুবিধে নেই। তবে কি জোর করে চাপ দিয়ে নয়। মানে আজকাল দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা মায়েরা পড়াশোনা বা অন্যান্য সব ক্ষেত্রেই বাচ্চাদের দিকে অনেক বেশি নজর দিয়ে ফেলেন, পারফেকশনের দিকে খুব গুরুত্ব দেন। পারফেকশনের দিকে যাবেন না, কারেক্ট আছে কিনা দেখুন। কারেক্ট আর পারফেক্ট দুটো কিন্তু মানে আলাদা। কারেক্ট মানে হচ্ছে আমার যতটা ক্যাপাসিটি, আমার যতটা ক্ষমতা, সেই অনুযায়ী আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম, দ্যাট ইজ কারেক্ট। এবার আমার সর্বোচ্চটা আরেকজনের থেকে অনেক কম হতে পারে, এটা কিন্তু ইমপারফেক্ট, পারফেক্ট নয়, তার হয়তো পারফেক্টের কাছাকাছি হয়েছে, কিন্তু আমি কারেক্ট করব। তো ছোটোবেলায় যতটা পারছে, এবং ছোটোদের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব খেয়াল রাখা দরকার, ওদেরকে উৎসাহ দেওয়া। মানে আসন করছে যখন আমি কাকু বলি, এই তোর হচ্ছে না, ওকে দেখ কী সুন্দর করছে, এই যেন না হয়। আমি বলবো যে ওর মতো করো, ওর মতো চেষ্টা করো, কিন্তু হচ্ছে না এটা বোঝাবো না, এটা খেয়াল রাখতে হবে। আর বয়স আপার এজ লিমিট কিছু নেই। আমি দেখেছি অনেকেই ফোন করেন বা সাক্ষাতেও, আমার তো বয়স 40 হয়ে গেল, এই বয়সে কি আর ব্যায়াম হবে? ব্যায়াম 80, 90, 95, 100 তার উপরেও ব্যায়াম করা যায়, যদি তিনি ফিট থাকেন, করতে চান, ইচ্ছা করেন। বহু রকম ব্যায়াম আছে, এমন না যে কঠিন কঠিন ব্যায়াম তাকে করতে হবে। মানে প্রসঙ্গে আমি একটা ছোট্ট ঘটনা বলি। একটু বিয়ে বাড়িতে গেছিলাম, বসে আছি, তো একজন, আমি যোগ জানি বা এটা পরিচিত হওয়াতে আমাকে জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু আমার বাবাকে ব্যায়াম করতে বলেছেন। ওনার কথা যা বুঝলাম, বাবার বয়স 70, 75 কি 80 কাছাকাছি এরকম হবে, খুব দুর্বল হয়ে পড়েছে জানেন। তো আমি নিয়ে যাব, আপনার ওখানে একদিন নিয়ে যাব, কখন কি নিয়ম টিয়ম সব জেনে নিলেন। এবার আমরা পাশাপাশি বেশ কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ পরে ভদ্রলোক বলছেন, বাবার যে অবস্থা জানেন তো, মনে হয় ব্যায়াম করতে পারবে না। আপনি কি মনে হয় পারবে? আমি একটু আগেই বুঝিয়েছি যে ব্যায়াম করতে পারবেন, কোনো অসুবিধে নেই, যে কোনো বয়সে করা যায়। আমার একটু সত্যি বলতে গিয়ে একটু বিরক্ত লাগলো। মানে ভদ্রলোক যে কোনোভাবে ব্যাপারটা এড়াতে চাইছেন, আবার বাবাকে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে ব্যায়াম করাতে হবে। মানে এটা আমি একটা অন্য দিক বলছি আমাদের সমাজের। ধরুন বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা আসছেন, প্রচুর আসছেন, কিন্তু বাবা মাকে নিয়ে কেউ আসছেন ব্যায়াম শেখাতে, এরকম কিন্তু আমাদের এখানে একটি মাত্র ঘটনা আছে এখন পর্যন্ত। বাবা মাকে নিয়ে কেউ ব্যায়াম শেখানোর ব্যাপারে উদ্যোগ নেন না। উনি বললেন না, পারবেন না, ওর বসে আছে চুপচাপ। তারপরে আমার কি মনে হলো, মানে আপনি যে প্রশ্ন করলেন আপার এজ লিমিট, সে প্রসঙ্গে আমি বলছি ঘটনাটা। তো আমি একটু বললাম, আচ্ছা আপনার বাবা কি শ্বাস নেন দেখেছেন খেয়াল করে? না, বাবা তো বেঁচে আছেন, শ্বাস নেন।
আমি তাহলে শুনুন, যতক্ষণ একটা মানুষ শ্বাস প্রশ্বাস নেওয়াছাড়া করছে এবং চোখ খুলে দেখতে পারে, বুঝতে পারে, ততক্ষণ ব্যায়াম করা চলে। ব্যায়াম অনেক রকম আছে। বসে বসে হাত দুটো এরকম করবেন, এ তো যে কেউ পারবে, যদি শুয়েও থাকে শয্যাশায়ী, কিংবা হাত দুটো এরকম তোলা নামানো, শুয়ে শুয়ে পাটাকে টাইট করা, রিল্যাক্স করা, পাটাকে তোলা নামানো। তার বয়স কত, তার শারীরিক অবস্থা অনুযায়ী ব্যায়াম অবশ্যই করা যায়। আমরা যদি এই জায়গাটা খালি বুঝে নিই যে ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু অনেক জটিলতা এড়ানো যায়। এই ব্যায়ামের ক্ষতিকারক দিক সম্পর্কে আলোচনার আগে আমি একটা কথা বলি যে যোগাসনের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা আসন করার পর অন্য একটা আসন করার একটা নিয়ম বা রীতি আছে, মানে সেটা শরীরের ভালোর জন্যই। এর মধ্যেই পড়ছে সর্বাঙ্গাসন, মৎস্যাসন, উস্ত্রাসন ইত্যাদি। তো অনেকে কিন্তু এগুলো ঠিক মতন ফলো করেন না, কারণ হয়তো তারা দেখা যায় বই থেকে পড়ে আসন করছেন। আপনি কি মনে করেন এটা ঠিক? এর কি কোনো ক্ষতি হয়? যে কোনো বিষয়েরই কিছু তো স্ট্যান্ডার্ড একটা রুল বা নিয়ম থাকে, পলিসি থাকে, সেই অনুযায়ী আমাদের সাধারণ কথা হচ্ছে, যদি আমি সামনে ঝুঁকে কোনো ব্যায়াম করি, তারপর পিছনে বেঁকেও করতে হবে। যদি ডান দিকে ঝুঁকে করি, বাঁ দিকে ঝুঁকেও করতে হবে। যদি এইভাবে মোচড় দিয়ে করি, তাহলে এদিকেও করতে হবে, কারণ আমাদের দেহটা দুদিক সমান। আমাকে খেয়াল রাখতে হবে যেন আমি আমার দেহের দুদিকের ব্যায়াম সমভাবে হয়। আবার কেউ যদি শুধু পায়ের দিকে ব্যায়াম বেশি করেন, আপার পোর্শনের করলেন না, তাহলে খুব স্বাভাবিকভাবেই উপর দিকটা দুর্বল থেকে যাবে। আবার পায়ের দিকটা অনেকে খেয়াল করেন না, পায়ের ব্যায়াম কম করেন। আমাকে সব মিলে পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের ব্যায়াম করতে হবে। যারা বই পড়ে করেন, একটা জায়গায় খুব ভুল করে ফেলেন, তারা বই পড়ে খোঁজেন যে আমার যে রোগ আছে এটা সারাতে কোন আসনটা ভালো, দেখে তারা ওই রকম 2, 3, 4 করতে শুরু করলেন, কিন্তু একটা টোটালিটির চিন্তা তারা নিলেন না যে আমার সর্বাঙ্গে যাতে ব্যায়াম হয়। বা আরেকটা ভুল অনেকে করে ফেলেন যে কোন রোগে কোনটা বারণ সেগুলো খেয়াল করেন না। যেমন সর্বাঙ্গাসনের কথাই আপনি বললেন, হাই প্রেশার যদি কারো থাকে, কারো যদি ঘাড়ে স্পন্ডিলাইটিস থাকে, তাদের সর্বাঙ্গাসন করা উচিত না। সর্বাঙ্গাসন, হলাসন বা সামনে ঝুঁকে আসন, হাই প্রেশার থাকলে, তো এগুলো অনেকে খেয়াল না করে যান, তো সেক্ষেত্রে অবশ্যই ক্ষতি হবে। এবং এখানে আরেকটা ট্রেন্ড বলি, ধরুন খুব ছোটোবেলা থেকে আসন ব্যায়াম এগুলো করছেন, এরকম অনেকেই আছেন। তাদের একটা ধারণা যে ছোটোবেলায় আমি যে আসনগুলো করতাম, এখন আমার বয়স 60 বা 70 হয়েছে, আমি তো পারি করতে। যেমন এক ভদ্রলোক দেখে আমার খুব অবাক লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। ওনার বয়স 62, দিব্যি দুম করে আর্চ ফেলে দিলেন, বলছি আমি এটা পারি। তাহলে দেখুন, পারেন একটা জিনিস, আর আপনার দরকার আছে কিনা সেটা দাঁড়িয়ে পিছন দিকে পড়ে যাওয়া আর কি, যেটা চক্রাসন থেকে ওঠা, যেটা চক্রাসন। আমি বললাম আপনি এটা করবেন না। কেন করবো না? কেন, আমি তো পারি। আমি যে আপনার বয়স হয়েছে, তাছাড়া আপনার কোমরে একটু ব্যথা আছে বলছেন, এগুলো করতে গেলে কোমরে যথেষ্ট চাপ পড়ে। তো যাক, আমি যা বুঝলাম ওনার কথাই, উনি ওটা করবেন, বন্ধ করবেন না। বছর খানেক পরে এলেন, তখন ওনার প্রেশার অনেক হাই হয়ে গেছে, আরও কোমরে কিছু অসুবিধা বেড়েছে। তো তখন উনি বলছেন আপনার কথা যদি শুনতাম ভালো হতো। তো যোগাসনের ক্ষেত্রে এই নিয়মকানুনগুলো মেনে চলার ব্যাপারে আমাদের সবসময় একটু সচেতন থাকা দরকার। আমার কিছু হবে না এটা ভাববেন না, কিছু হতে পারে ধরে নিয়ে সেরকম থাকলে কিন্তু ওটা এড়ানো যাবে, আর নাহলে ওটা হয়ে যাবে, ক্ষতি হতে পারে। আরেকটা অন্য প্রসঙ্গে আসছি। বর্তমানে আমরা লক্ষ্য করছি যে অভিভাবকদের মধ্যে ছেলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণে দেওয়ার একটা প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এবারে এই ক্যারাটে প্রশিক্ষণে যারা যাচ্ছে, সে প্রসঙ্গে জিজ্ঞেস করি যে আপনি কি মনে করেন যে এর এত ক্রেজ বাড়ছে কেন, এত চাহিদা বাড়ছে কেন? বর্তমান সামাজিক প্রেক্ষাপট, নাকি না এটা একটা নিতান্তই হুজুগ? আপনার কি মনে হয়? সব কিছু মিলিয়েই মানে আমাদের ক্যারাটে এখন যেটা একটা আত্মরক্ষামূলক ক্রীড়া হিসেবে এটা একটা প্রয়োজনীয়তা আছে। অনেকেই অভিভাবকেরা ভাবছেন যে মেয়েদের নিরাপত্তার জন্য এগুলো শেখা দরকার, জানা দরকার। তবে কি, যেটা আমি দেখেছি, খুব কম বয়সে, মানে যার বয়স মাত্র 5, 6, 7 এরকম, সেই মেয়েদেরও ক্যারাটেতে ভর্তি করা হচ্ছে যে এখন থেকে শিখলে ভালো হবে। দেখুন, আমার মনে হয় 10-12 পরে গেলেই বোধহয় ভালো হয়, কারণ অত ছোট তারা ঠিক শিখতে পারবে না, ধরতে পারবে না, জিনিসগুলোকে ক্যাচ করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে যেটা। আর আরেকটা যেটা, যদি নিরাপত্তার কথা ভেবে শিখি,
ওইটুকু একটা শিশু, তার তো শারীরিকভাবে সে দুর্বল, কাজে এখানে নিরাপত্তার তার সেলফ মানে বাঁচানো নিজেকে ক্যারাটের মাধ্যমে সুযোগটা কম, যদি আক্রমণকারী তার থেকে বয়সে বড় হয়, বেশি হয়। কিন্তু শেখাটা ভালো, মানে একটা ক্রেজ, যেটা একটা প্রবণতা, এটা নিঃসন্দেহে ভালো। ক্যারাটেও একটা সুন্দর খেলা বা ক্রীড়া, শরীরচর্চাও ভালো হয়। এছাড়া বডি ফিটনেস বাড়াতে অনেক সাহায্য করে, মেন্টাল কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে, এগুলো ভালো। আর পাশাপাশি যোগ আছে, যোগ করলে তো ভালোই। হ্যাঁ, যোগাসন আমাদের মেন্টাল কনসেন্ট্রেশন যেমন বাড়াবে, মানসিক একটা শান্তি আনতে সাহায্য করবে। আর এখানে আরেকটা জিনিস একটু বলি, মানে ক্যারাটে শিখছেন, এটা ভালো, কোনো অসুবিধে নেই। আমরা যদি শত্রুর কথা ভাবি যে আমাকে কেউ আক্রমণ করবে, একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি, যে কোনো মানুষের জীবনে বাইরের শত্রু, ধরুন আমার আপনার জীবনে কজন শত্রু আক্রমণ করেছে, শত্রু তো ভেতরে। আমাদের শাস্ত্রে বলা আছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো মানে অতিরিক্ত কামনা বাসনা, লোভ, মোহ, এগুলো তো আমাদের জীবনকে শুধু নয়, সমাজকে একদম বিপর্যস্ত করে দিচ্ছে। কাজে ইন্টারনাল শত্রু যারা, সেখানে কিন্তু আটকাতে আমাদের যোগ ভীষণভাবে সাহায্য করে, আমাদের মনকে একটা ব্যালেন্সড জায়গায় আনে। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে সমাত্বাং যোগা উচ্চাতে, যোগ হলো ইকুইলিব্রিয়াম, মানসিক একটা ভারসাম্য অবস্থা। এটা আনতে যোগ নিঃসন্দেহে অনেক বেশি কার্যকরী। তবে বলবো যোগ, ক্যারাটে দুটোই খুব ভালো, দুটোরই প্রয়োজন আছে। এবার যেভাবে যেটাকে প্রায়োরিটি দেবেন সেইভাবে করবেন, কোনোটাতে অসুবিধা নেই। অত্যন্ত মূল্যবান পরামর্শ আমরা পেলাম আপনার কাছ থেকে। আর এবার একটা রোগের বিষয় নিয়ে আমি জিজ্ঞেস করি। এই যে ধরুন ফ্রোজেন শোল্ডার বা হাঁটুর ব্যথা ইদানিংকালে মারাত্মক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কর্পোরেট সেকশনে কাজের জন্য বিভিন্ন কম্পিউটার বা অন্যান্য যন্ত্রের সঙ্গে তাদের ডিল করার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, এগুলো তো বাড়ছে। তো এটার জন্য কি ধরনের ব্যায়াম করা উচিত? মানে এখানে ওই যে খালি হাতে ব্যায়ামের কথা শুরুতেই বললাম, এই খালি হাতে ব্যায়ামগুলো ভীষণ কার্যকরী। বিভিন্ন ধরনের মুভমেন্ট যেগুলো আমাদের জয়েন্ট ফ্লেক্সিবিলিটি রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু আছে মাসেল এক্সারসাইজ, মাসেলগুলোকে স্ট্রেংথ বাড়ানো, এটাকে আইসোমেট্রিক এক্সারসাইজ বলা হয়। যেমন আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে দেয়াল ঠেলি, দেয়াল ঠেলাটা খুব সুন্দর ব্যায়াম, হাতের, পায়ের সব জায়গায় খুব সুন্দর ব্যায়াম হয়। তারপরে পাটাকে সোজা করে টাইট করা, রিল্যাক্স করা, এর মাধ্যমে পায়ের পেশির খুব ভালো ব্যায়াম হয়। দু পা সামনে মেলে দিয়ে বসে বা চেয়ারে বসেও করা যায়, এটা হাঁটুর ব্যথা খুব ভালো। এছাড়াও বহু রকম ব্যায়াম আছে, মানে রুগী অনুযায়ী, তার বয়স অনুযায়ী, দৈহিক সামর্থ্য অনুযায়ী, এবং এগুলো অবশ্যই কোনো কেন্দ্রে গিয়ে যেখানে শেখানো হয় সেখানে গিয়ে শিখে করাই ভালো। এগুলো ঠিক শুনে বা বই পড়ে মানে ট্রিটমেন্ট করা ঠিক না। এমনি কালচার হিসেবে করলাম, প্র্যাকটিস করলাম, সেটা আলাদা। ভালোভাবে করলে, এবং এই যে ব্যথাগুলোর কথা আপনি বললেন, এখানে আরও দু একটা কথা বলি। ফ্রোজেন শোল্ডার, আমার হাতটাই বেশি উঠছে না। আমার মনে আছে আমাদের একটি ক্লাসে ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা করেছিলাম, পরের সপ্তাহে ওটা উইকলি ক্লাস হয় একটা। এক ভদ্রমহিলা বলছেন, স্যার একটা দারুণ জিনিস হয়ে গেছে। আমি কীরকম? আমার বাবা না এই গেঞ্জি পরতে পারতেন না, শীতকালে সোয়েটার পরতে পারতেন না, পরিয়ে দিতে হতো, হাতের বেশি উঠতো না। এটা যে ফ্রোজেন শোল্ডার, এই রোগটা যে ব্যায়ামের মাধ্যমে সারতে পারে, এটা স্যার আমার কোনো ধারণাই ছিল না। আগের দিন ক্লাসে পড়ে আমি বাবাকে গিয়ে 7 দিন ব্যায়াম করেছি, বাবার হাত এখন সোজা উঠছে। তো এগুলো আমরা জানি না, আমরা যদি একটু জানি, একটু ব্যায়াম চর্চা করি। যেমন আমি এই প্রসঙ্গে একটু অন্যরকম একটা ঘটনা বলি, মানে যে আমরা জানি না, ব্যায়াম চর্চা করি না। এক ভদ্রমহিলা ফোন করেছেন, তার ছেলে 6 বছর বয়স, তাকে উনি ব্যায়াম শেখাতে চান। ছেলেটা একটু মোটা হয়ে যাচ্ছে, ভারী হয়ে গেছে, এছাড়া মেলামেশা করে না কারোর সাথে। তো নিয়ে যাবো, তো উনি বলছেন যে আমি একটু একদিন গিয়ে দেখবো যে কীরকম কী। আমি কী দৃষ্টিভঙ্গিতে দেখবেন, দেখার আপনার উদ্দেশ্যটা কী? না ও পারবে কি না সেটা একটু দেখতে হবে। তো আমি যে এটা আপনি কী বলছেন, আমরা এত বছর ধরে সেন্টার চালাচ্ছি, কোনো বাচ্চা ব্যায়াম পারে না এরকম তো দেখিনি, কম পারে বেশি পারে হতে পারে। বলে আমি ওনাকে বললাম যে আপনি নিজে কি কোনো দিন ব্যায়াম করেছেন, আসন প্রাণায়াম কিছু? বলছেন না। তো এই যে জায়গাটা আসন প্রাণায়াম সম্বন্ধে না, আমাদের প্রত্যেকটা মানুষের, মানে আমি বলবো ছোট বড়, ছেলে মেয়ে, গার্জেন, প্রত্যেকের আসন অভ্যাসের একটা অভিজ্ঞতা থাকা জীবনে ভীষণ দরকার। কারণ যোগ হচ্ছে একটা লাইফ লং সাবজেক্ট।
আমরা এর কাছ থেকে বেনিফিট পেতে পারি সারা জীবন। আমরা সারা জীবনে যত রকম পড়াশোনা কাজকর্ম করছি সব কিছুরই একটা নির্দিষ্ট এলাকা আছে, কতদিন সেটাতে আমি যুক্ত থাকতে পারবো, কত বয়স পর্যন্ত পারবো, কিন্তু যোগ আপনাকে সারা জীবন সুস্থ রাখবে। কাজে আমরা এটাকে যদি ভালোভাবে শিখে নিই, ভালোভাবে দেখে নিই, সুস্থ থাকাটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনি কি মনে করেন যে স্কুলেতে পাঠ্যপুস্তকে পাশাপাশি এখন অবশ্য ইনক্লুডেড হয়েছে ওই যোগাসন শিক্ষা, এই বিষয়টা কোন শ্রেণী থেকে থাকা উচিত? এগুলো তো এখন অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেটা আমি শুনি বা দেখেওছি, ওই ক্লাস 1 থেকে বা নার্সারি থেকেও কিছু কিছু করায়। তারা একটু বসলো, পদ্মাসন বজ্রাসন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলো, এগুলো তাদের পক্ষে ভালো এবং ছোটোবেলা থেকেই একটা শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে। কাজে একদম 1-2 থেকেই করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং করতে পারে খালি না, করা খুব দরকার। কারণ বাচ্চারা তো তখন খেলাধুলা দৌড়ঝাঁপ করছে ঠিক আছে, কিন্তু আসনের মাধ্যমে শরীরের যে স্পেসিফিক প্যাটার্ন যে মুভমেন্টগুলো হয় সেটা তো তাদের খেলাধুলা সব হচ্ছে না, সেই মুভমেন্টগুলোরও খুব দরকার আছে, হলে ভালো হয় একদম শৈশব থেকেই। আমরা আপনার কাছ থেকে অনেক পরামর্শ পেলাম। আমাদের ইচ্ছে রইল শ্রী জয়ন্ত হোরকে আবার এই স্টুডিওতে এনে স্পেসিফিক কিছু উপসর্গ রোগ ধরে ধরে আলোচনা করার। আর আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ওনার সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।